কি অবস্থা বলো ভাই? আশা করি ভালোই আছো। রাইট ফ্রম ভার্বের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে জেনেছি। আজ আমরা চিটাং বোর্ড 2025 সালে আসা রাইট ফ্রম ভার্বটি সমাধান করব। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, সুতরাং ধৈর্য সহকারে দেখবা। যেহেতু রাইট ফ্রম ভার্ব শিক্ষা জীবনে অনেক কাজে লাগে, তাই একটু সময় তো দিতেই পারো। এই রাইট ফ্রম ভার্ব সমাধান করার সময় আমরা যেসব রুল পাবো তা আমরা খাতায় নোট ডাউন করব। চলো শুরু করা যাক। একটি রাইট ফর্ম ভার্ব সমাধান করতে গেলে আমাকে সর্বপ্রথম যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো ওয়ার্ড মিনিং। এই যে উপরে যে শব্দগুলো দিয়েছে তার সবগুলো অর্থ আমাকে খুব ভালোভাবে পড়তে হবে। যেমন ওয়েট অর্থ ওজন করা, চিট অর্থ হচ্ছে প্রতারণা করা, রিকোয়ার অর্থ প্রয়োজন, বার্গেন অর্থ দর কষাকষি, থিং অর্থ চিন্তা, বি বাংলা হচ্ছে যে হয়, এম ইজ আর, ওয়াজ হয়, এগুলো ব্যবহার হবে। টেক অর্থ নেওয়া, ফেস অর্থ মুখোমুখি হওয়া, হ্যাভ অর্থ আছে। যখন আমরা বক্সের সব শব্দের অর্থ খুব ভালোভাবে পারবো, দ্বিতীয় কাজ হচ্ছে পুরো প্যাসেজটা 2-3 বার ভালোভাবে রিডিং করা। 2-3 বার ভালোভাবে রিডিং করতে হবে আমাদের, এবং রিডিং করতে করতে তৃতীয় কাজটিও করে ফেলতে হবে। এই প্যাসেজটি কোন টেন্সে? সাধারণত 3 ধরনের এসে থাকে। এক, গতানুগতিক কথা, কোন একটা সমস্যা নিয়ে কথা বলতেছে। সো যখন গতানুগতিক কথা হবে তখন আমরা এটাকে প্রেজেন্ট টেন্স দেওয়ার চেষ্টা করব। আর অতীতের ঘটনা, কোনো গল্প, তখন আমরা পাস্ট টেন্স দিব। তৃতীয়ত, এটা মিক্সচার এসে থাকে, মানে সকল ধরনের টেন্স এখানে ব্যবহার হয়। সো যারা নতুন তারা আগামী 10টা ক্লাসে এই 3টা রুল ফলো করে রাইট ফর্ম ভার্ব সমাধান করো, দেখবা রাইট ফর্ম ভার্বের সকল ধরনের ভয় চলে গেছে। চলো শুরু করা যাক। The price hike of household products has now a great problem for us. সেন্টেন্সটি পড়েই আমরা একটি শব্দ পেলাম। শব্দটি হচ্ছে যে নাও। নাও দিয়ে সাধারণত বর্তমান বোঝায়। সুতরাং এখানে যে ভার্বই বসুক না কেন তা বর্তমান হিসাবে বসবে। এবার আসি, যখন তুমি কোন একটা সেন্টেন্সের বাংলা অনুবাদ করবা, ওইখানে যদি বাংলাতে ভার্বটি লুকায়িত থাকে তখন বুঝবা সেই জায়গায় আমরা বি ভার্ব বসাবো। যেমন দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট হ্যাজ নাও এ গ্রেট প্রবলেম ফর আস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমানে আমাদের অনেক বড় একটি সমস্যা। সো এখানে আমরা ভার্বটা কি সেটা বাংলাতে পাচ্ছি না, তখনই মনে রাখবা বি ভার্ব বসবে। বি ভার্বের রুল কত ক্লাস আমরা শিখেছি, তবু আমি আমার নোটটা দিয়ে দিব ক্লাস শেষে, তোমরা দেখে নিও। সুতরাং এ নম্বরে বসবে কি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম 3টা, এম, ইজ, আর। এখন এই জায়গায় কোনটা বসবে? তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে এমটা সাধারণত আই এর সাথে বা ফার্স্ট পার্সনের সাথে বসে, এবং ইজ হচ্ছে যে ভার্বের এস বা ইএস ফর্ম। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন এস বা ইএস ফর্ম বসবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসে। এবার আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে সাবজেক্ট কি। দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস হাইক। অনেকে প্রোডাক্ট ভেবে ভুল করে ফেলতে পারো, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবা। এই যে এখানে একটা প্রিপোজিশন দেখতেছো, প্রিপোজিশনের আগের অংশ কি হয়? সাবজেক্ট হয়। সুতরাং এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, তাই আনসার হবে ইজ। চলো দ্বিতীয় লাইনে আসা যাক। এভরিডে, এভরিডে দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এভরিডে উই ড্যাশ ইট, প্রতিদিন আমরা কি করি। তো আমরা যদি এখানে সব শব্দগুলো দেখি তাহলে প্রত্যেকটা দিন আমরা এটার মোকাবেলা করি বা মুখোমুখি হই, তার মানে ফেস। এখন আমাদের দেখতে হবে এই ভার্বের সাবজেক্ট কি প্লুরাল না সিঙ্গুলার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস যুক্ত হবে, আর প্লুরাল হলে হবে না। এখানে সাবজেক্ট হচ্ছে উই হচ্ছে প্লুরাল, সুতরাং এটার সাথে এস বাই এস যুক্ত হবে না। সিতে আসে না। মোস্ট অফ দ্য পিপল ড্যাশ লো ইনকাম ড্যাশ ইন ডেঞ্জার। দেখো এই পুরাটি একটি বাক্য, এই পুরা বাক্যে 2টি গ্যাপ রয়েছে, একটা সি নাম্বার একটা ডি নাম্বার। তাহলে এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, একটি সেন্টেন্সে অবশ্যই একটি ফাইনিট ভার্ব বসতে হবে, এবং অন্যান্য যদি গ্যাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা নন ফাইনিট বসাবো। সুতরাং আমরা এখানে সি নাম্বারে চাইলে ফাইনিট ভার্ব অথবা নন ফাইনিট, ডি নাম্বারে ফাইনিট অথবা নন ফাইনিট। অর্থাৎ সি নাম্বারে যদি ফাইনিট দিই ডি নাম্বারে নন ফাইনিট, ডি নাম্বারে যদি ফাইনিট দিই সি নাম্বারে নন ফাইনিট দিতে হবে। যাই দিবে না কেন আনসার কারেক্ট হবে। মোস্ট অফ দ্য পিপল ড্যাশ লো ইনকাম। আচ্ছা, স্বল্প আয়, তাহলে মানুষদের স্বল্প আয় কি আছে, তার মানে এখানে হ্যাভ বসবে। মোস্ট অফ দ্য পিপল হ্যাভ লো ইনকাম ড্যাশ ইন ডেঞ্জার, তাহলে প্রায় মানুষের স্বল্প আয় বিপদে আছে। এখন এখানে আছে অলরেডি আমরা দিয়ে দিয়েছি, অন্য কোনো ভার্ব পাচ্ছি না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যখনই অন্য কোনো ভার্ব পাবো না তখনই বি ভার্ব।
এখন বি ভার্বের অনেক ফর্ম আছে, সুতরাং আমরা কোন ফর্মটা বসাবো? এখন বি ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট, সুতরাং ইজ বা আর বসবে। এখন আর বসাবো নাকি ইজ বসাবো সেটা ডিসাইড করবে সাবজেক্ট। এখানে পিপল, পিপলটা হচ্ছে প্লুরাল, সুতরাং এখানে আর বসবে। এবার খেয়াল করুন, আমরা জেনেছি একটি বাক্যে একটি ফাইনিট ভার্ব হয়, অন্যটি নন ফাইনিট। এখন আমি হ্যাভ কে চাইলে নন ফাইনিট করে দিতে পারি এবং আর কে চাইলে নন ফাইনিট করে দিতে পারি, যেকোনো একটিকে নন ফাইনিট করতেই হবে। এখন নন ফাইনিট তো তিনভাবে করা যায়। একটা হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। আর একটা হচ্ছে যে জিরান, যেটা নাউনের সাথে বসে ভার্বের সাথে আইএনজি। আর একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট হচ্ছে যে ভার্বের থার্ড ফর্মটি বসে। আমরা এখানে এই আমরা এই হ্যাভ কে আইএনজি করে হ্যাভিং করে দিব। এখন আসো হ্যাভিং কেন করলাম? যেহেতু এটি নাউনের স্থানে না, সুতরাং আমরা এখানে পার্টিসিপল ব্যবহার করেছি। এখানে টু প্লাস ভার্বের বেস দিলেও হবে। চলো এই নাম্বারে আসা যাক। দ্য ড্যাশ অফ পারসুইং মিট এন্ড ফিশ অ্যাজ দ্য ড্যাশ। দেখো এটিও পুরোটি একটি সেন্টেন্স, এটি পুরোটি একটি সেন্টেন্স, কিন্তু এখানে দুইটা ক্লজ রয়েছে। দ্য ড্যাশ অফ পারসুইং মিট এন্ড ফিশ, এতটুকু পর্যন্ত একটি ক্লজ। অ্যাজ দে, এখান থেকে আরেকটি ক্লজ শুরু হয়েছে, তার মানে এটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। দে ড্যাশ অফ পারসুইং মিট এন্ড ফিশ, এটি প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ দে ড্যাশ, এটি সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের মনে রাখতে হবে একটি সেন্টেন্সে যদি ক্লজের ব্যবহার হয়, সেক্ষেত্রে প্রতিটি ক্লজে একটি করে ভার্ব বসবে, ফাইনিট ভার্ব বসবে। এবং যদি ফাইনিট ভার্ব বসার পরে একাধিক গ্যাপ থাকে, তখন নন ফাইনিট। তো এখানে যেহেতু দুইটি ক্লজ, একটি সেন্টেন্সে দুইটি ক্লজ, তার মানে প্রত্যেকটা ক্লজের জন্য একটি করে ফাইনিট ভার্ব বসবে। চলো সমাধান করা যাক। দে ড্যাশ অফ পারসুইং মিট এন্ড ফিশ। আচ্ছা চিন্তা করতো, যখন সবকিছুর দাম বাড়তেছে, তখন আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি সেটা কেনার কথা চিন্তা করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো না। পারবো না ইংলিশ কি? পারবো না ইংলিশ হচ্ছে যে ক্যান নট। ক্যান নট থিং, অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুসারে পণ্যদ্রব্য ক্রয় করার চিন্তা করতে পারবো না। দেখো এই সেন্টেন্সের বাংলা করতে গিয়ে আমরা অলরেডি বুঝেছি আমাদের প্রয়োজন অনুসারে আমরা ক্রয় করার কথা চিন্তা করতে পারতেছি না। তাহলে আমাদের প্রয়োজন অনুসারে, তাহলে প্রয়োজন ইংলিশ কি? রিকোয়ার। তাহলে এই জায়গায় কি বসবে? রিকোয়ার। জি নাম্বার আসা যাক। উই আর টু ড্যাশ ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্ট। যখন সবকিছু দাম বেড়ে যাচ্ছে, তখন আমরা সামান্যতম একটা প্রোডাক্ট কেনার সময় কি করি? বার্গেন করি, দর কষাকষি করি। তাহলে জি নাম্বারে বসবে বার্গেন। এবার খেয়াল করো, অলরেডি যেহেতু একটা ভার্ব দেওয়া আছে, তার মানে জি নাম্বারে নন ফাইনিট বসতে হবে। এখন নন ফাইনিট তিন ভাবে করা যায়, আমরা আগে জেনেছি। আর প্রশ্নের মধ্যে টু আছে, তার মানে এটা ইনফিনিটিভ হবে। আর ইনফিনিটিভের নিয়ম কি? টু প্লাস ভার্বের বেস, তার মানে বার্গেন। এই টুর ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, টুর পর ভার্বের বেস বসে, কিন্তু এই টু যদি কোনো ফ্রেজের সাথে যুক্ত হয়, যেমন লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তখন ওই ক্ষেত্রে টুর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি শেষে যে নোটটা দিব, ওই নোটে সবকিছু লেখা আছে। এবার এইচ নাম্বার আসা যাক। মেনি টাইমস দ্য বায়ার্স ড্যাশ, অর্থাৎ অনেক সময় বায়াররা, তাহলে অনেক সময় বায়াররা কি হয়? পরের লাইনটা বুঝলে হয়তো আমরা বুঝতে পারবো। দ্য সেলার চিট দ্য বায়ার্স, তার মানে সেলার বায়ার্সকে কি করে? চিট করে। তাহলে এই যে এই লাইনের সাথে পরের লাইনের একটা সম্পর্ক রয়েছে। কেন? এই জিনিসটা একটু ভালো করে বুঝো। বললো যে বায়ার্সরা ড্যাশ হয়, এখন কি হয় সেটা আমি পরের লাইনে পাইতেছি, সেটা হচ্ছে সেলাররা তাদেরকে চিট করে, তার মানে প্রতারিত হয়। এবার এই দুই লাইনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, প্রথম লাইনটা মেনি টাইমস দ্য বায়ার ড্যাশ, এটি প্যাসিভ ভয়েস, আর দ্য সেলার চিট দ্য বায়ার্স, এটা অ্যাক্টিভ ভয়েস। তার মানে চিট করা, প্রতারণা করা। প্রতারণা করতেছে কে? সেলার। যে কর্মটি করে তাকে, যে কাজটি করে তাকে যদি সাবজেক্ট স্থানে রাখা হয়, তাহলে ওইটি অ্যাক্টিভ ভয়েস। আর যাকে উদ্দেশ্য করে কাজটি করা হয়, তাকে যদি সাবজেক্টের স্থানে রাখা হয়, তখন তা প্যাসিভ ভয়েস। যেমন চিটটা কে করে? সেলার, আর প্রতারিত কে হয়? বায়ার্স। কিন্তু এই জায়গায় দা বায়ার্স কে সাবজেক্ট হিসাবে আনছে, তার মানে হচ্ছে যে উদ্দেশ্যকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা একটি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে আমরা জানি, প্যাসিভ ভয়েসে কি বসবে? এটি বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তাহলে আমরা পরের লাইন পরে তো বুঝলাম এখানে চিট বসবে। এবার বি ভার্ব আনবো। বি ভার্ব কোনটা আসবে? বি ভার্ব প্রেজেন্টে আসবে। প্রেজেন্টের মধ্যে ইজ আছে, আর আছে, সুতরাং এখানে যেহেতু দা বায়ার্স, এই যে একটা এস দেখতেছো না, তার মানে অনেকগুলো বায়ারকে বোঝাইছে, সুতরাং এখানে এটা প্লুরাল, অর্থাৎ আর আসবে। আর বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন বসবে? কারণ এটি প্যাসিভ ভয়েস।
আই নাম্বার আসা যাক। দ্য সেলার চিট দ্য বায়ার্স এট দ্য টাইম অফ। এখন খেয়াল করো ঠিক কখন তারা চিটটা করে। স্বাভাবিকভাবেই আমাদের মনে পড়ে যখনই ওজন করে তখনই আমাদেরকে চিটটা করার সুযোগ তারা পায়। তার মানে এখানে বসবে ওয়েট। এখন একটি বিষয় খেয়াল করো, এখানে যেহেতু প্রিপজিশন রয়েছে, তো আমরা আরেকটা রুল জানলাম, তা হলো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। সবসময় মনে রাখবা, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি। টুর ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম, টু রুলটা অলরেডি পড়েছো, তার মানে এটার সাথে একটা আইএনজি যোগ হবে। ওকে, some steps have dash by the government to identify the culprit। তাহলে কিছু পদক্ষেপ সরকারের মাধ্যমে নেওয়া হবে। আচ্ছা, সরকার পদক্ষেপ নিবে, এটি সরাসরি বলা, এটা অ্যাক্টিভ ভয়েস। পদক্ষেপ সরকার দ্বারা নেওয়া হবে, এটা প্যাসিভ ভয়েস। তার মানে আমরা এটা বুঝলাম, এটা প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসে একটা কি আছে, বি ভার্ব আসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে পদক্ষেপ কি করবে, নিবে। প্যাসিভ ভয়েসের কারণে এটা কি হয়ে যাবে, টেকেন। এবার আরেকটা রুলে আসো, যেটা আমরা ফাইনাইট ভার্বে করছি, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল বসে। তার মানে বিন পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে বিন। তাহলে এটা হয়ে গেল কি, হ্যাভ বিন। এইভাবে তোমরা যদি 2-4 বার রিডিং করো, কোন গ্যাপে কোন শব্দ হবে সেটা খুব সহজেই ধরতে পারবা। তোমরা টেন্সটা ধরতে পারবা। এবং যে ছোট ছোট আমি রুল বলেছি, এভাবে আমরা 10টা সমাধান করতে গিয়ে অনেকগুলো রুল বলবো, এই 10টার মধ্যে আমাদের সব রুল চলে আসবে এবং এবং তোমাদের যে রাইট ফর্ম ভার্বের ভয় রয়েছে তা দূর হবে। এই যে আমার নোটটা দেখতে পাচ্ছ, আমি এইভাবে জিনিসগুলো নোট করে রেখেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা যখন আইটি সমাধান করব, ওইখানে যে রুলগুলো পাবো আমি এরপরে এগুলো অ্যাড করব। তোমরা এখান থেকে চাইলে নোটগুলো করে নিতে পারো। দেখা হবে আগামী ভিডিওতে।